ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই, যেহেতু আজকে জামায়াত সহ 8 দলের মিটিং থেকে একটা গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি এসছে যে যদি নির্বাচনের আগে গণভোট না হয় কিংবা জুলাই সনদ নিয়ে সমাধান না আসে, তাহলে নির্বাচনের কোনো প্রয়োজন দেখছে না, নির্বাচনের আগেই বিষয় সমাধান হতে হবে। এদিকে আওয়ামী লীগও আমরা বারবার দেখছি তারা সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নো ভোট, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আপনাদের যে দাবি, সেই দাবি যদি সরকার না মানে এবং ভোট না হয়, তাহলে কি আসলে আওয়ামী লীগের যেই এজেন্ডা সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ এবং আমাদের দুইজন শ্রদ্ধাভাজন নেতা ওনাদেরকেও ধন্যবাদ। দর্শক শ্রোতা আপনাদেরকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। আপনি যে প্রশ্নটি করেছেন এটা যদি আমরা আলোচনা করতে চাই তাহলে একটু আমাদেরকে ব্যাকে যেতে হবে। দেখেন, জুলাই সনদ নিয়ে দীর্ঘ 8.5 মাস এক ঐতিহাসিক আলোচনা হয়েছে, হয়ে অনেকগুলো বিষয় ধীরে ধীরে ঐক্যমতে এসেছে। ধীরে ধীরে আসার পিছনে যতগুলো কারণ ছিল সেই কারণগুলো আমরা ব্যাখ্যায় নাই যাই, একটা পর্যায়ে আমরা একটা জায়গায় এসেছি। এখন এটা বাস্তবায়নের প্রক্রিয়াতে গণভোটে যেতে হবে, এটা নিয়েও আমরা একমত। এই গণভোটটা নির্বাচনের দিন হবে না আগে হবে, এটা নিয়ে একটা বড় কোশ্চেন এখানে দেখা দিয়েছে। সেটাই মূলত আজকে হাইলাইটেড হয়েছে। বিএনপি বা তার সাথে যারা আছে তারা অনেকেই বলছেন যে সংবিধানে গণভোট আগে করার সমস্যা আছে। তো সংবিধান মেনে তো শেখ হাসিনার পতন হয় নাই। আর সংবিধানের দোহাই দিয়ে যদি আমরা বলি যে গণভোট করা যাবে না, এই জন্যই তো সাধারণ মানুষও বলছে যে সংবিধান অনুযায়ী তো ভোট হওয়ার কথা 29 সালে, ভোট তো এখন হওয়ার কথা না। তো এখন শেখ হাসিনা পালিয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, রাষ্ট্র তো চলতেছে, কিন্তু এই রাষ্ট্র, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারেরও তো একটা লিগাল ফ্রেমওয়ার্ক দরকার হবে, বৈধতার দরকার হবে, যত কার্যক্রম আছে। আবার আমরা দীর্ঘ 54 বছরে যে সংস্কারগুলো করতে পারি নাই, সেই সংস্কারগুলোর ব্যাপারে যখন আমরা ঐক্যমত হয়েছি, সেই সংস্কারগুলো হ্যাঙ্গিং কেন করে দিতে চাই আমরা? এটা বাংলাদেশের ইতিহাসে এমন কোনো নির্বাচন নাই যে নির্বাচনে আমরা কি পাই নাই, আমরা গোলযোগ পাই নাই, কেন্দ্র দখল পাই নাই, জাল ভোট পাই নাই, স্থগিত পাই নাই, বাতিল পাই নাই, অনেক আসন ধরেই বাতিল হয়ে গেছে। তাহলে জুলাই সনদটা কিন্তু এরকম একটা প্রশ্নবিদ্ধ জায়গায় না নিয়ে যাওয়ার পক্ষেই আমরা। আর এই যে রক্তদান, এই অভ্যুত্থান কিন্তু ছাত্র জনতার, সাধারণ জনতা এবং ছাত্রদের নেতৃত্বে হয়েছে। পলিটিক্যাল পার্টি এখানে নেতৃত্ব দেয় নাই। শুধুমাত্র একটা নির্বাচন দিয়ে ক্ষমতার পরিবর্তনের জন্য কিন্তু এই গণ অভ্যুত্থান হয় নাই। একটা বড় ধরনের সংস্কার এবং বাংলাদেশের রাজনৈতিক ক্যারেক্টারকে পরিবর্তন করে, এই যে দখল, বাণিজ্য, চাঁদাবাজি, তারপরে হচ্ছে যে আমাদের যেখানে যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে মানে নির্বাহী বিভাগের কাছে অনেকটা বন্ধক রেখে চলার যে জায়গাগুলো আছে, এই অনেকগুলো ব্যাপারে আমাদের একমত। আরেকটা জিনিস আপনি দেখেন যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে সব দলই একমত হয়েছে। তাহলে আমরা যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে যেতে চাই, সেক্ষেত্রে আমাদের এই আইনি ভিত্তিটা যদি এখনই না করি, তাহলে নির্বাচনের পরে গণভোট হলে তাহলে ওটা তো অনেক লেট হয়ে যাবে। তাহলে আমাদের নির্বাচনী ইশতেহার সহ অন্যান্য কার্যক্রম আমরা কিভাবে করব? কিভাবে আমরা উচ্চ কক্ষের প্রার্থিতা ঘোষণা করব? উচ্চ কক্ষে যারা প্রার্থী থাকবে তাদের কিসের ভিত্তিতে আমরা সেই প্রার্থিতা ঘোষণা করব? অনেকগুলো বিষয় কিন্তু আনসেটেলড থেকে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে গোটা বাংলাদেশের মানুষ এই সংস্কারকে অ্যাকসেপ্ট করেছে। আমি প্রথমে যেটা প্রশ্ন করেছিলাম, আপনি বললেন যে সরকার তো আছে, 29-এ নির্বাচন হতে হবে যদি সংবিধান মানতে হয়। দুটো প্রশ্ন, এক হচ্ছে আপনি সরকারের লিগাসির কথা বললেন, তাহলে কি সরকার আপনাদের সাথে কোনো যোগাযোগ করেছে কিনা যে আন্দোলনের মাধ্যমে তাদের লিগাসিটা নিশ্চিত করার জন্য? এবং আমি যেটা বলছিলাম যে আওয়ামী লীগও তো ভোট চাচ্ছে না, 29-এ নির্বাচন হলে তারা মনে করছে এটা তাদের জন্য ভালো, ইউনূস অবৈধ, এটা তারা প্রমাণ করতে পারবেন অন্তর্বর্তীকালীন সরকার যে অবৈধ। আমরা 29কে মিন করছি না, আমরা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। আজকের বক্তব্যে কিন্তু নেতৃবৃন্দের এটা রয়েছে, ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই। এটা কথার কথা যে আপনি এটা চাচ্ছেন না তাহলে ওইটা, এটা তো কথার কথা।
এটা তো মানে আমাদের চাওয়া পাওয়ার বিষয়টা তো খুব ক্লিয়ার। মানে এটা পরিষ্কার যে আপনারা ফেব্রুয়ারিতেই নির্বাচন চাই এবং এটা আমরা বহুবার বলেছি, এখনো বলছি, আমাদের নেতৃবৃন্দ আজকেও বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন। যদি সমাধান না হয়, সমাধান যদি না হয় তাহলে নির্বাচন যদি 2-1 মাস পিছায় যায়, কিন্তু গণভোটটা তো আগে হতে হবে। জি, অনেক ধন্যবাদ জনাব আব্দুল মান্নান আপনাকে। আমি এবার একটু মঞ্জু ভাই আপনার কাছে আসতে চাই। জামায়াত যে অবস্থানটি নিয়েছে এবং বিএনপি জামায়াতের যে বিরোধী অবস্থান, এবং আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকায় যে কথাগুলো বলেছেন আপনি নিশ্চয়ই শুনেছেন। এখানে জামায়াত, এনসিপি সবাইকেই তিনি মোটামুটি বলা যায় যে এক ধরনের ধোয়ার উপরে রেখেছিলেন। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিতে ভালোভাবে নির্বাচন করা সম্ভব, কিংবা নির্বাচন আজও পিছিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? ধন্যবাদ জাফর সাদিক। আসলে আমরা যেটা দেখছি আর কি, নির্বাচন পিছিয়ে যাওয়ার আমি কোনো সম্ভাবনা দেখি না। প্রথম কথা হচ্ছে, কারণ নির্বাচন পেছানোর জায়গায় গেলে দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে পড়বে, এবং এটা অ্যাকচুয়ালি আপনি যেটা আশঙ্কা করছেন যে এটা ভারতের চাওয়া, আওয়ামী লীগের চাওয়ার সাথে কিছুটা মিলে যেতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, এখানে যে পরস্পর দুইটা দলের বিরুদ্ধে দুইটা দলের অভিযোগ। বিএনপি বলছে জামাত নির্বাচন পেছাতে চায়, আবার জামাত বলছে বিএনপি সংস্কার চায় না। দুটোর মধ্যে কিন্তু একটা মানে লক্ষণ আছে। যেমন বিএনপি 31 দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। আমরা যখনই সংস্কারের আলোচনাগুলো করতে গিয়েছি তখন আমরা দেখলাম যে সংস্কারের অনেক কিছুতে বিএনপি একমত হচ্ছে না। অনেকগুলো উদাহরণ আমি দিতে পারি। যেমন ধরেন, আমরা যখন বললাম যে প্রধানমন্ত্রী পরপর 2 বার বা 10 বছর বেশি থাকতে পারবেন, বিএনপি এটা বিরোধিতা করেছে অনেকবার। পরে আমরা সবাই মিলে তাদেরকে রাজি করিয়েছি। এই যে একটা সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে বাধা দেয়া, এটা 70 অনুচ্ছেদের ক্ষেত্রে আমরা দেখেছি লম্বা আর্গুমেন্ট দিতে হয়েছে আমাদেরকে। আমরা ওই যে সাংবিধানিক পদে নিয়োগের ব্যাপারেও কথা বলেছি, সেখানেও বিএনপির প্রচুর মানে প্রতিবন্ধকতামূলক কথা তারা বলেছে। ফলে এটা পাবলিকলি প্রুভ করার একটা সুযোগ আছে যে বিএনপি সংস্কারমূলক কার্যক্রমগুলোকে এগিয়ে যেতে দিতে চায় না। তারা কিন্তু সংস্কার চায়, 31 দফা সংস্কার তাদেরই দেয়া। কিন্তু যখনই আমরা তাদের ওই সংস্কারগুলো ধরে কাজ করতে গিয়েছি তখন দেখেছি যে তারা এক ধরনের প্রতিবন্ধকতা দিচ্ছে। এবং বিএনপি সবসময় যখন বলে যে নির্বাচন হতে হবে সংস্কারের ব্যাপারটাকে চাপিয়ে, তখন এটা এস্টাবলিশড হয় যে বিএনপি একটা দ্রুত নির্বাচন চায়। আবার একইভাবে জামাত, যেমন একটু আগে যে প্রফেসর ডক্টর মান্নানও বললেন যে নির্বাচন একটু পরে হোক, তো আপত্তি নাই। এই কথাটার কিন্তু একটা বার্তা যায় যে জামাত ইলেকশনের ব্যাপারে কিছুটা রিলাক্টেন্ট, ইলেকশন একটু পরে হলেও তাদের অসুবিধা নাই, ইলেকশন না হোক ইত্যাদি ইত্যাদি। কারণ দেখেন, আমাদের এখানে হয়েছে কি, আপনি যদি সাধারণ মানুষের মতামত নেন, বিএনপি বা জামাত করে না বা আমাদের মতো কোনো দল করে না, সাধারণ মানুষ কিন্তু দুইটাই চায়। তারা একই সাথে সংস্কারও চায়, তারা চায় না যে চাঁদাবাজি বা আগের মতো দখলদারিত্ব বা আগের মতো এটা চায় না। আবার তারা কিন্তু নির্বাচনও চায়, কারণ নির্বাচনের একটা বিরাট তৃষ্ণা মানুষের মধ্যে আছে। আপনি দেখবেন যে বিএনপি জামাতের লোকেরা কিন্তু প্রচুর নির্বাচনী জনসভা সমাবেশ করছে, সেখানে কিন্তু খুব উৎফুল্ল আছে মানুষের মধ্যে। তাহলে এটা তো বোঝা যায় যে মানুষের মধ্যে একটা নির্বাচনের তৃষ্ণা আছে। আবার এখন হয়েছে কি, যে যারা নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে তারা মনে করে যে শুধু নির্বাচনই মানুষের দাবি, আর যারা সংস্কারের ব্যাপারটাকে বেশি প্রাধান্য দিচ্ছে তারা মনে করছে যে তারা যখন বলে তখন কথাটা এইভাবে দাঁড়ায় যে নির্বাচন পরে হোক, আগে সংস্কার হোক। আসল কথা হচ্ছে, সংস্কার বলেন নির্বাচন বলেন, এটা কোনো বিচ্ছিন্ন বিষয় না। নির্বাচনটাও কিন্তু এক ধরনের সংস্কার। আমরা যে একটা নির্বাচন করতে চাচ্ছি একটা গ্রহণযোগ্য, সেটাও তো করতে পারবো কিনা এখন আমাদের সন্দিহান, কারণ পরিস্থিতি তো অনেক ক্ষেত্রে অনেক প্রতিকূল দেখা যাচ্ছে। ফলে এখানে কিন্তু আমি অ্যাবসলিউটলি যদি আপনি ধরেন যে জামাত কি আসলে নির্বাচন চায় না, পেছাতে চায়, আমি মনে করি যে না। কারণ জামাতের যে পরিমাণ তৎপরতা, তাতে বোঝা যাচ্ছে সে নির্বাচনের জন্য সবচেয়ে বেশি প্রস্তুত। আবার বিএনপি কি একেবারে সংস্কার চায় না? না, বিএনপি সংস্কার চায়, কিন্তু তার ওই সুবিধা অসুবিধাগুলোর সাথে সে বারবার মিলিয়ে ফেলে। সে শুধু মনে করে যে আমি ক্ষমতায় গেলে এটা কায়েম করতে পারবো কিনা, আর করতে না যদি পারি আমাকে তো জবাবদিহি করতে হবে। নাকি বিএনপির এই মোটিভও আছে যে সংস্কার করলে আমিই করব? না, এটা বিএনপি বলে, কিন্তু কথা হচ্ছে করেন আপনি সংস্কার, আপনার তো আপনি ক্ষমতা পেলে করবেন না, অবশ্যই করবেন, কিন্তু কথা হচ্ছে একটা ঐকমত্য কমিশন হয়েছে, এটা বিএনপির কিন্তু সংবিধান সংস্কার কমিশন করা হবে, এটা বিএনপিরও কিন্তু অভিপ্রায়, বিএনপিরই একটা প্রতিশ্রুতি। তো কথা হচ্ছে যে সকল রাজনৈতিক দল বসে, আপনারা যেহেতু এই গণ ঐকমত্য কমিশনে গিয়েছেন, সেখানে মতামত দিয়েছেন, সুতরাং এবং জুলাই সনদে স্বাক্ষরও করেছেন, জুলাই সনদ সাথে একমত পোষণ করেছেন, সুতরাং বিএনপি এইটার সাথে এটার পক্ষে কথা বললে অসুবিধা কোথায়? বিএনপি ঘুরিয়ে পেঁচিয়ে দেখবেন এটার কথাগুলো যাচ্ছে যেন ওনারা সংস্কারের বিপক্ষে। এটা বিএনপি নেতাদের ভুল,
ওনারা যদিও বড় দল, আমরা ছোট বললে তো একটু ওনারা ইগনোর করেন, পাত্তা দিতে চান না। আমার কথা হচ্ছে যে এটা বিএনপিটা বুঝতে পারছে না, তার কিন্তু পাবলিক ইমেজটা দাঁড়াচ্ছে যে সে সংস্কারের বিপক্ষের দল। আমি আবারও বলছি, বিএনপিকে ঘায়েল করার কোনো সুযোগ নাই, কারণ বিএনপির অতীত ইতিহাস বলে তারা কিন্তু যখনই ক্ষমতা এসেছে কিছু কিছু চেষ্টা যে করে নাই বিষয়টা তা না। আমাদের নারী শিক্ষা সহ বিভিন্ন জায়গায় তাদের অবদান আছে। আবার এটাও সত্য যে বিএনপির বিরুদ্ধে দুর্নীতির ভয়াবহ অভিযোগ আছে। বিএনপির বিরুদ্ধে আপনার দলীয়করণের, তারপরে বিভিন্ন রকমের আজকে যে চাঁদাবাজি বা দখলবাজির কথা উঠেছে, এটা তো সিরিয়াস এলিগেশন এসেছে এবং এটা বিএনপি প্রুভ করতেছে। তার 7,000-8,000 লোককে সে যখন বহিষ্কার করে, এটা আপনাকে আর কোনো যুক্তি দিয়ে বোঝাতে হয় না, যে এটাই প্রমাণিত হয় যে সে তার অভিযোগটা সত্য। এবং আপনি দেখেন বিএনপির কিন্তু এই যে বিভিন্ন ধরনের মারামারি গন্ডগোল হচ্ছে, তাদের নমিনেশন নিয়ে ঘটনা হচ্ছে, সেখানে অস্ত্র ব্যবহার হচ্ছে, গুলি হচ্ছে, এইটা তো বিএনপি এই দায়িত্ব এড়াতে পারে না। তো সেজন্য আমি যেটা বলি যে আমি বারবার এই জিনিসটা অ্যাডভোকেসি করছি যে প্লিজ আপনারা একে অপরের বিরুদ্ধে, কারণ আপনারা তো, আমি বারবার বলি যে বিএনপি আমার তো দীর্ঘদিনের পরীক্ষিত সঙ্গী, একজন আরেকজনকে এত অ্যাবসলিউটলি না মানে করে কেন, যে সম্মানের জায়গাটা তো রাখতে হবে। কারণ আমি তো দেখছি যে আমি যদি বিএনপির সমালোচনা করি, আমি দেখি যে বিএনপি সংস্কার চায়, কিন্তু বিএনপি সংস্কারের জায়গাটাতে ডিলে করছে, বিএনপি ডিলে প্রসেসে গিয়েছে, এটাতে আমি বিএনপি সমালোচনা করব। কিন্তু বিএনপিকে আমি একেবারে সংস্কার চায় না, মানে ফ্যাসিবাদী চরিত্রে আসতে চায়, এই ধরনের কথা বললে যেটা হয় যে এটা নিজেদের গায়ে পড়ে। কারণ আমরা তো জামাত তো বিএনপির সাথে একসাথে আন্দোলন করেছে। আবার একইভাবে জামাত নির্বাচন চায় না, এই ধরনের একদম মানে প্রান্তিক কথা বলাটাকে আমি মনে করি না যেটা সত্য। জামাত নির্বাচন চায়, কোনো সন্দেহ নেই, কিন্তু জামাতের নানা ধরনের ঘোরপ্যাঁচ, যেটা মানুষ, যেমন ধরেন একটা জিনিস তো স্পষ্টভাবে এসেছে, জামাত এত সিরিয়াস আন্দোলন করলো আপনার পিআর নিয়ে, অথচ আমরা জানি যে যখন জামাত আমাদের সাথে মানে পার্সোনাল মিটিংয়ে বসছে, তখন কিন্তু আমরা দেখছি যে সে এত সিরিয়াস না। সে মনে করে যে না ঠিক আছে, এটা 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 নেগোশিয়েটেবল। সে মনে করে যে না, আপার হাউসে পিআর হলেও আমরা মেনে নিব। কিন্তু পাবলিকলি সে যখন অ্যাপিয়ার করে, তখন সে মনে হয় যেন না, সে বলে যে পিআর না হলে আমরা মানবই না। এগুলো কি নেগোসিয়েশন টুল? একটা রাজনৈতিক দলের তো কৌশলগত জিনিস থাকবে। আমি এই জন্য বলি যে যার যার রাজনীতির জায়গাতে কৌশল জায়গাটা থাকবে। এখন কথা হচ্ছে আপনি কার সাথে কৌশল করছেন? আপনি আপনার মিত্রের সাথে কৌশল করছেন, আপনার যে আন্দোলনের সহযাত্রীদের সাথে। এবারের অভ্যুত্থানে তো জামাত এবং বিএনপি সবচেয়ে বেশি প্রাণ দিয়েছে, তাদেরই তো রক্ত বেশি গিয়েছে, তাদেরই তো শহীদের সংখ্যা বেশি, তাই না? তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে মানুষের কাছে কিন্তু এটা ধরা পড়ে যাচ্ছে, কারা নেগোসিয়েশন টুল হিসেবে আপনার এই ধরনের কথা বলছে, কারা আন্দোলনের নাম দিয়ে চাপ সৃষ্টি করছে, আবার কারা কাউন্টার দিচ্ছে। যেমন মির্জা ফখরুল সাহেবের তো আজকে ভাইরাল ওনার বক্তব্য, যদিও উনি আমি দেখলাম যে একটা রিজয়েন্ডার দিয়েছেন যে উনি এভাবে বলেন নাই, কিন্তু বাস্তবতা কি দাঁড়াচ্ছে? বাস্তবতা দাঁড়াচ্ছে মানুষ মনে করছে যে দলগুলো ভোটের জন্য, আওয়ামী লীগের ভোট টানার জন্য নানা কেরিকেচার করছে, দুই দলই। আপনার বিএনপির এটা তো পরিষ্কার হলো। আর কিছুদিন আগে তো আমরা দেখলাম যে জামাত ওই যে মানে হিন্দু কমিউনিটির যে বলছে যে এতদিন আপনারা নৌকায় ভোট দিয়েছেন, এখন আপনাদের মার্কা হচ্ছে দাঁড়িপাল্লা। তো এই জিনিসগুলো তো, আমার কথা হচ্ছে এই যে সবাই নির্বাচনের জায়গায় গিয়ে আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে, এখানে লজ্জার তো কিছু নাই, দিচ্ছেন, এটা খোলামেলাভাবে স্বীকার করলেই তো হয়, অসুবিধা কি? মুখে বলবেন যে আওয়ামী লীগের আমরা চাই না, আবার ভোটের জন্য আপনারা সব জায়গায় নেগোশিয়েট করবেন, সো হোয়াট? আমি এই জন্য প্রস্তাবও দিয়েছিলাম যে আওয়ামী লীগের লোকদেরকে আপনারা পাবলিকলি অ্যানাউন্স করে দলে যোগ দেন, কোনো অসুবিধা নাই। দ্বিমুখী করলে হয় কি, মানুষ হতাশ হবে যে আমরা একটা নতুন রাজনীতি চেয়েছিলাম, এখন তো দেখছি আদর্শিক বলেন আর অনাদর্শিক বলেন সবার দেখি একই ধারা। ঠিক, অনেক ধন্যবাদ মঞ্জু ভাই। একটু আজিজ ভাই, আপনি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, অনেকগুলো কথাও শুনেছেন। আমি আপনার কাছে যে বিষয়টি আলাপ করতে চাই যে আপনি দু দলের কথাই শুনলেন, বিশেষ করে মঞ্জু ভাই দীর্ঘদিন ধরে রাজনৈতিক ময়দানে আছেন, এদিকে মান্নান ভাইদের যে রাজনৈতিক দল সেটি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভাইব্রেন্ট রাজপথে এবং অন্য জায়গাগুলোতে। বিএনপি তো আছেই, বিএনপি কিংবা জামায়াত যেভাবে করে রাজনীতি করছে এই মুহূর্তে, এই রাজনীতিটা কি আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল কিনা, এবং এই রাজনীতিটা আসলে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কার আনার ক্ষেত্রে কতটা সহায়ক কিংবা পরিপূরক হবে? ধন্যবাদ আপনাকে, মঞ্জু ভাইকে ধন্যবাদ, মান্নান ভাইকে ধন্যবাদ। দেখেন, নিবন্ধিত দল হচ্ছে 52টি, সেখানে ইউনুস সাহেব পছন্দ করে 30টিকে ডেকেছে। খেয়াল করেন, এখানে 30টার মধ্যে সবগুলো আবার নিবন্ধিত না, সবগুলো আবার নিবন্ধিত না। এখন ধরেন 31-30 একই কথা ধরেন। এখন আমার প্রশ্ন হচ্ছে,
এই যে দলগুলোকে ডাকা হয়েছে সবগুলো কিন্তু অভ্যুত্থানের শক্তি, ছোট হোক বড় হোক, সবাই একসাথে কিন্তু এই আন্দোলন করেছে, জীবন দিয়েছে, নানাভাবে ত্যাগ করেছে। এখন তারা প্রায় 8 মাস বসলো। আগামী দিনে রাষ্ট্রটা কি হবে এ ব্যাপারে একমত হতে পারল না, একমত হতে পারল না। এখন আরেকজনকে ল্যাং মারার চেষ্টা করতেছে। ছোট দলগুলি আপনার এক গ্রুপ হলো বিএনপির পক্ষে, আর এক গ্রুপ হলো জামাতের লাইনে, আর মঞ্জু ভাই হলো রেফারি, হ্যাঁ সব দিকে আছে। হ্যাঁ, তো এখন আলাদা আমরা জনগণ হিসাবে আমরা দেশে শান্তি চাই, একটা নির্বাচন হোক। এখন যেহেতু অভ্যুত্থান করে একটা ফ্যাসিস্টকে তাড়িয়ে দিয়েছে দেশ থেকে, সেখানে সরকার তারা চালাতে পারবে না কেন? এখন তারা জনগণের ঘাড়ে বন্দুক রাখতে চায়। খেয়াল করছেন, গণভোট হয়ে জনগণ, আরে গণভোট আপনারা কি সব দলের, সারা দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন? আপনারা এই দল 25টা দল স্বাক্ষর করছেন, 25টা দল কয়জনকে রিপ্রেজেন্ট করেন? আমি তো অনেক জায়গায় বলেছি যে এই 25টা দলের ভিতরে অর্ধেক দলের চেয়ে বেশি আমার ফ্যামিলির সদস্য আছে। হ্যাঁ, তো এটা তো হলো না। মনে হয় 25টা দলের পুরা দেশটা জিম্মি হয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে যে আপনারা করেন, অভ্যুত্থানের শেষ দাবি ছিল ফেসিবাদের বিলোপ, অর্থাৎ এই দেশে আমরা গণতন্ত্র চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি স্বাধীন হোক। অর্থাৎ এটাকে বাংলাদেশ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, এখনো রাষ্ট্র হিসাবে, আইডিয়াল রাষ্ট্র হিসেবে দাঁড়াতে পারে নাই। আমাদের আকাঙ্ক্ষা সেইটা, কিন্তু আপনি আইনের বাইরে গিয়ে তো কিছু করতে পারবেন না। আপনাদের ভুলের খেসারত জনগণ কেন দিবে? আপনারা বঙ্গভবনে হাজির হলেন, সেনাপ্রধান নিয়ে গেল, ডাকলো সেনাপ্রধান, আপনারা চলে গেলেন সেনানিবাসে, আবার আপনাদেরকে বস্তাবন্দি করে নিয়ে আসলো বঙ্গভবনে, চলে আসলেন ওখানে আমি উপস্থিত, দেখতে অপেক্ষা করে, ওর তো হয় না। পরে শোনা গেল যে এই সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিতে গেছে, তো রেফারেন্স আসছে, তারপরে ওত নিছে এই সংবিধান সমুন্নত রাখার জন্যে। বুঝলেন কথা? তাহলে আপনি সংবিধানকে তো মান্য করলেন, এটা একটা সাংবিধানিক সরকার এবং এটা একটা অভ্যুত্থান। তাহলে আপনি কেন কিভাবে বলেন যে সংসদ ছাড়া, আপনি কিভাবে বলেন জুলাইয়ে ফ্যাক্টরিটা লাগছে কি? জুলাই সনদে সবাই স্বাক্ষর করছে। জুলাই সনদে আইনি ভিত্তি, গেরাটা বাচ্চা ওখানে, আইনি ভিত্তি তো সংসদ ছাড়া হয় না, সংসদ ছাড়া হয় না। এই জন্য আমি বলছি যে আপনারা অভ্যুত্থানের সবাই শক্তি, আপনারা একটা সংসদ গঠন করতে পারেন। সালাউদ্দিন সাহেব বলেছেন যে চাইলে অধ্যাদেশ হিসেবে তারা এটা করতে পারে, এটা অধ্যাদেশ হিসেবে করতে পারে, সংসদে পাশ হতে হবে সেটা। আমার কথা হচ্ছে 1 নম্বর কথা হলো আইনের কথা। আপনি যদি ছাড় দেন আলাদা কথা। ধরেন মুক্তিযুদ্ধের সময় 25শে মার্চে ক্র্যাকডাউন হয়, 26শে মার্চে মুক্তিযুদ্ধের ঘোষণা হয়, স্বাধীনতার ঘোষণা হয়, 10 ফেব্রুয়ারি পরবর্তী 10 ফেব্রুয়ারিতে অস্থায়ী সরকার হয়, সেখানে ঘোষণাপত্র হয়। সেই ঘোষণাপত্র আসে অনুযায়ী সংসদ বসে সংবিধান হয় 72 সালে, সরকারের মেনে নেওয়া হয়েছে না। তারপরেও বিতর্ক আছে যে ওরা এমএনএ ছিল, অর্থাৎ পাকিস্তানের এলএফও বিধানে এলএমএ ছিল, কি এমএলএ ছিল। তো ওরা আমাদের পুরো পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের না, এটা ছিল বিতর্ক। কিন্তু আমরা রাষ্ট্র তো আমরা ধ্বংস করতে পারবো না, রাষ্ট্র তো চালাতে হবে, আমরা মেনে গেছি ব্যাপারটাই। এখনো আমার বক্তব্য হচ্ছে, এখন জুলাই সনদের এরা তো ভয়ঙ্কর সনদের, যারা জুলাইয়ের যে অভ্যুত্থানের শক্তি, এরা তো নাসরবান্দা, কিচ্ছু মানতে চায় না। আপনারা একমত হয়ে একটা সংসদ নির্বাচন করলেই তো হয়। জুলাই সনদের আইনি ভিত্তি চান, আইনি ভিত্তি তো সংসদ দিবে, সেটা আপনারা করেন, জুলাই সনদ করেন, করে একমত হন, একটা চুক্তিতে আবদ্ধ হন, সততার সাথে এটা সংসদে নিয়ে পাশ করেন। সংসদবিহীন আপনি আইনি ভিত্তি কি করে দিবেন?
না, এটা তো শু করবে। সংসদে তো দিবে, কিন্তু সংসদে দেওয়ার জন্য তো একটা গণভোট process লাগবে। সেটা এটা গণভোট কেন লাগবে? গণভোট অপ্রয়োজনে কেন? আপনি তো সংসদ আপত্তি করবে, আপনি একমত হয়েছেন, সংবিধান- আপনাদের তো আমরা মানছি, আপনারা সোজা সংসদে যান। আর গণভোট যদি করেন, ওইটাও যদি প্রশ্ন তৈরি, গণভোট তো সংবিধানে নাই। আপনারা মনে চাইলে আর গণভোট করবেন, মনে চাইলে এইটা করবেন। আপনারা কি জনগণের ঘাড়ে সব চাপাই দিবেন বন্দুক? গণভোট তো সংবিধানে নাই, আপনি গণভোট কেমনে করবেন? গণভোটও সংবিধানে ঢুকাই নিতে হবে। আপনি এই আইনি ভিত্তি জুলাই সনদে আপত্তি নাই, আইনি ভিত্তি আপনারা সমঝোতা করেন, সমঝোতা করে সংসদ করেন, সংসদে সেটা সবার জন্য ম্যান্ডেটরি করেন, যে এটা মানে পাবলিক কমিটমেন্ট, যে এটা সংসদে যেই আসুক এটাকে পাস করবে, তাহলে তো সমস্যা থাকে না। আইজবাকে প্রশ্ন করে একটা বলেন। এটা হলো যে আমরা জুলাই সনদ নিয়ে যারা আলোচনা করলাম এতগুলো দল, কারণ পার্লামেন্টে এদের বেশিরভাগই নির্বাচিত হলো না, তাইলে এই প্রশ্নটা তো যারা নির্বাচিত হলো তারা বলবো যে আমরা তো এই সনদে স্বাক্ষরও করি নাই, নোট অফ ডিসেন্ট দিয়েছে। যদি তাই হয়, এখানেও আমার আর্গুমেন্ট, তাহলে আপনারা কারা? আপনারা জাতিকে জিম্মি করলেন কেন? আপনাদের ভোট নাই, আপনারা জনগণ চায়। এই জন্যই তো গণভোট। হ্যাঁ, এই জন্যই তো জনগণের না, ভোট। গণভোট তো আপনি আইনসম্মত লাগবে। গণভোট আপনি সংসদে উঠান, সংসদে উঠানোর পরে আবার গণভোট করেন। জিয়াউর রহমানও তো গণভোট দিছিল ভাই, সেটা আপনি করেন। জিয়াউর রহমানও গণভোট দিছিল। গণভোট দিছিল, তখন সংবিধান স্থগিত ছিল। এরশাদ গণভোট দিছিল, সংবিধান স্থগিত ছিল। থাকাটা কি বৈধ আপনাকে ছিল? মুসলমানও করাতে পারত। যারা গোসল, না, যারা তখন সংবিধান সম্পর্ক ছিল, মার্শাল ল ছিল, তখন আমাকে দ্বিতীয়বার মার্শাল ল কি মুসলমান বৈধ? করাতে পারত। এটাও করতে পারতো, কারণ মার্শাল ল ওই কি সময়টা বৈধ? এই সময়ের সাথে তুলনা চলে না। সংবিধানে মাশাআল্লাহ বৈধ। জি, অনেক ধন্যবাদ আজিজ ভাই। মানন ভাই, আপনার কাছে আমি আসি। আজিজ ভাই যেটা বলছিলেন মঞ্জু ভাইয়ের প্রশ্নের পরে, আসলে আমার ওই প্রশ্নটা কতটা কার্যকর হবে আমি জানি না, তারপর আমি একটু প্রশ্ন করতে চাই। আমরা জানি যে আইনি ভাষায় জেন্টলম্যান এগ্রিমেন্ট একটা কথা আছে, ইসলামেও কিন্তু একই অবস্থা, যে যদি একদল মুসলিম একত্রিত হয়ে কোনো একটা বিষয় ঐক্যমত্য পোষণ করে এবং তারা চুক্তিতে আবদ্ধ হয়, তারা এটা বাস্তবায়ন করবে, তাহলে সেটা ইসলামে বিশ্বাস করতে বলা হয়েছে। সাক্ষী আইনে যেমন ইসলামিক সাক্ষী আইনের বিষয়টা আছে। আপনারা তো ইসলাম নিয়েই আসলে কথা বলেন, বিএনপিও একটি মুসলিম দল, আজকেও তারা বলেছে যে, মির্জা ফখরুলই বলেছেন যে আমি মনে করি আমার কর্ম আমার বেহেস্ত, আমার কর্মের মধ্যে দিয়ে বেহেস্তে যাব, যদি মানুষকে ভালোবাসি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেস্তে যাওয়ার একটা পথ তৈরি হবে। তাহলে আপনারা কেন একদল মুসলমান একসাথে হয়ে, কিংবা আমি অন্য ধর্মের যারা আছে তাদেরকে শ্রদ্ধা রেখেই বলছি, যেহেতু মেজরিটি মুসলমানরা আপনি একসাথে হয়েছেন এবং আপনাদের বিশ্বাস অবিশ্বাস আপনাদের মধ্যেই তৈরি হচ্ছে, আপনারা কেন তাহলে আসলে ধর্মের কথা বলার পর আপনারা, কিংবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তারাও, আপনারা কেন নিজেকে বিশ্বাস করতে পারছেন না? দেখেন, আপনাকে বলি, একটা হচ্ছে জেনারেল কনসেপ্ট, এই ইসলাম, এই রিলিজিয়নই কিন্তু আমাদেরকে আইন তৈরি করে দিয়েছে। তাহলে তো জেন্টেলম্যান এগ্রিমেন্টের ভিত্তিতে সব কিছুই চলতে পারতো, তা তো ইসলাম ছেড়ে দেয় নাই। ইসলাম কিন্তু বিভিন্ন বিষয়ে আইন তৈরি করে দিয়ে আইন বাস্তবায়নের রূপরেখা দিয়ে দিয়েছে। কাজে সব কিছু এইভাবে, মানে আমার আপনার আগে যেরকম জমি কেনা বেচা হতো বাপদাদাদের আমলে, যে ঠিক আছে আমি এটা আপনারে দিয়ে দিলাম, আর কোনদিন রেস্টি করা লাগবে না, হ্যাঁ, বিয়ে শাদী হতো, রেস্টি লাগবে না, এই জায়গা তো নেই এখন। এখন পৃথিবী অনেক আগাই গেছে। আর রিটেন যেখানে করার সুযোগ আছে, লিগাল ফ্রেমওয়ার্ক দেওয়ার যেখানে সুযোগ আছে, আমরা একমত হয়ে গেছি, তাহলে কেন, কোন স্বার্থে, সেটা বিএনপি স্পষ্ট করুক যে আমরা যদি গণভোটটা আগে দিই তাহলে আমাদের এই 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 সমস্যা, সাস। কিন্তু সরকার নিজেও তো বলেছে গণভোট আগে দিলে যদি আওয়ামী লীগের ভোটার একত্রিত হয়ে গণভোটের পক্ষে না ভোট দেয়, আচ্ছা, না ভোট দিলে তো জুলাই সনদ পাস হবে না, তো অসুবিধা কি? তো সংস্কার বন্ধ হয়ে না, যাবে। সংস্কার বন্ধ হবে না, এইটা এত সহজ না। এই জায়গায় বাংলাদেশ এখন নাই। এটা মূলত মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সাথে এটা কন্ট্রাডিক্ট করে। উনি বলেছেন যে যদি আমাদেরকে ভোট দেন তাহলে আওয়ামী লীগের একটা লোককেও ফুলের টোকা দিতে দেওয়া হবে না। আবার বলছেন আমরা ক্ষমতায় গেলে আপনাদের মামলা প্রত্যাহার করে নিব। তাহলে এই ইন্ডিয়ান ফর্মুলায় এখন বিএনপি চলে গেছে। না, সেটা বলেছেন যে না, মানে উনি ওনার স্পষ্ট, আপনার সময় টিভি থেকেই আমি না, সেটা উনি বিবৃতি দিয়েছেন। এই যে উনি ইউনিয়নের যারা ভুয়া মামলা যেগুলো, সেগুলো উনি বিবৃতি দিয়েছেন, উনি বিবৃতি দেন, ওনার বয়স হয়ে গেছে, অনেক কিছু বলে, উনি তো দলের মহাসচিব, উনি চাইলেই সকালে একটা বিকালে একটা বলতে পারেন না। এটা মূলত মনের কথাটা আল্লাহ বের করে দিচ্ছেন। এটা দলের যেটা মানে ভিতরের কথা, এটা কোনো না কোনোভাবে বের হয়ে গেছে, জনগণের সামনে সুস্পষ্ট হয়ে গেছে। আরেকটা কথা আমি বলতে চাই যে দেখেন,
একটা কথা আসছে যে নির্বাচন পিছানো না, 8 দলীয় জোট বা 8 দল প্লাস জামাত, আমরা নির্বাচন পিছানোর পক্ষে না, তবে আমরা গণভোটটা কনফার্ম করার পক্ষে। এরপরে হচ্ছে যে পিয়ার নিয়ে আমার ভাই একটু বলেছেন, পিয়ার নিয়ে এখনো তো আমরা উচ্চকক্ষে পেয়ার চাচ্ছি আনুপাতিক হারে, কাজে পিয়ার নিয়ে আমরা সরে যাই নাই। প্লাস এই দেশের মানুষ নিম্নকক্ষ একদিন পেয়ার চাবে ইনশাল্লাহ, কারণ সেটার ভিত্তিপ্রস্তর এবং বীজ জামাত ইসলামী এই বাংলাদেশে বপন করেছে। একসময় তত্ত্বাবধায়ক সরকার বপন করেছিল, সেটাও হয়েছিল, এবং আমি 1 ইয়ার বলছি বাংলাদেশের মানুষ সব দল একদিন আবার পেয়ার চাইবে ইনশাল্লাহ। এরপরে হচ্ছে হিন্দুদের ভোট নিয়ে কথা এসেছে। হিন্দুদের ভোট তো মানে ভয় দেখিয়ে, অস্ত্র দেখিয়ে, বিভিন্ন কায়দায় তাদেরকে পকেটস্থ করে দেওয়া হয়েছে। মূলত ইন্ডিয়ান এজেন্ডা, ইন্ডিয়া যেভাবে তাদেরকে রূপরেখা দিত। বাংলাদেশ জামাত ইসলামী কি বলছে, আপনারা কেউ সংখ্যালঘু না, আপনারা এই দেশের নাগরিক, আপনারা কেন এটা বলবেন, কারণ পকেটে চলে যাবেন, এটা তো পকেটে যাবে। আপনারা ফ্রি ফ্রাঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি আপনি যাকে ইচ্ছা তাকে ভোট দেন। আর দাড়িপাল্লাই দিতে হবে তা একজন হিন্দু কি জামাত ইসলামীকে দাড়িপাল্লাকে ভোট দিতে পারে না? অবশ্যই পারে, তার রাইট তো সেটাও আছে, যে কাউকেই দিতে পারে, কিন্তু জামাতকেও তো দিতে পারে। তা জামাতকে দিলে কেন অন্যদের মাথা ব্যথা হয়, এটা আমার বুঝে আসে না। এরপরে ভাই অনেকগুলো কথা বলেছেন, তার ভিতরে বলেছেন অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার বলতে কোনো সরকার তো নাই, যদি থেকেই থাকে তাহলে তার মেয়াদ কতদিন, এগুলোর কোনো রূপরেখা কি সংবিধানে আছে? কিন্তু সেটা তো চলতেছে, আমরাই তো সেটা মেনে নিয়ে চালাচ্ছি। এবং এই সরকারের সংসদে বৈধতা দেয়া লাগবে, হ্যাঁ, যাই করেন না কেন পরবর্তী সংসদকে দেয়া লাগবে। কিন্তু প্রবলেমটা হয়ে গেছে, বিএনপি মনে করছে যে সব তারাই পাবে মেজরিটি এবং তাদেরকেই দেয়া লাগবে। বাংলাদেশের জনগণ আস্তে আস্তে তাদেরকে ওই জায়গা থেকে মাইনাস করে বিকল্প উত্থান হচ্ছে, এটা দেখতে পারবেন। আর জুলাই শহীদ পরিবার, গাজী এবং যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তাদের যে লিগাল একটা জায়গা যদি আপনি তৈরি করে না দেন, তাহলে ফিউচারে এই বাংলাদেশের জন্য কারা জীবন দেবে? আপনি যদি তাদের আইনি ভিত্তি দিয়ে তাদের সুরক্ষা এবং এই বাংলাদেশকে সিকিউর করতে না পারেন, তাহলে এই বাংলাদেশে আর কোনোদিন কেউ এই ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য কি দিবে না, রক্ত দিবে না, জীবন বাজি রাখবে না, চ্যালেঞ্জ নিবে না। এই জন্যই গণভোটটাকে কি করতে হবে, আমাদেরকে ইনশিওর করতে হবে আমাদের সমস্ত শক্তি। এই জন্য আজকে আল্লামা মামুনুল হক বলেছেন যে আমরা প্রয়োজনে রক্ত দিব, কিন্তু এটার আইনি ভিত্তি রচনায় আমরা ভূমিকা পালন করব। এটা আপনার কাছে জানতে চাই, একটা বাজারে কথা চলছে যে বিএনপি পিআর মেনে নিলে আপনারা গণভোটের বিষয়টিও মেনে নেবেন, এটা কতটা সত্য? এটা বাজারের কথা, বাজার থেকেই উত্তর নিতে হবে। এই যদি এটা 2 মাস পরে দেখা যায় সত্য হয়েছে, তখন না সত্য হয়েছে, সেখানে অনেকগুলো বিষয় থাকবে, কোনটার প্রেক্ষিতে কি হচ্ছে না হচ্ছে, এটা নিয়ে আমি এখন কথা বলতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। সিনিয়ররাই বলবেন। মঞ্জু ভাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এখন আওয়ামী লীগ ইতিমধ্যে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়িয়ে ভুয়া কিংবা পুরনো মিছিল দেখিয়ে তারা প্রমাণ করতে চাচ্ছে যে দেশে আওয়ামী লীগের এখনো জনসমর্থন আছে। জনসমর্থন অবশ্যই আওয়ামী লীগের আছে, কিন্তু মিছিল করছে, লকডাউন করার মতো সক্ষমতা আছে। তাদের এই যে মানে তাদের যেই প্রস্তুতি কিংবা তাদের যেই তৎপরতা, এটি কি নির্বাচনকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত কিংবা বন্ধ করার সুযোগ আছে? আমি মনে করি না যে আওয়ামী লীগের এই তৎপরতা নির্বাচনকে খুব বড় ক্ষতিগ্রস্ত করবে, কারণ আমি দেখছি যে আওয়ামী লীগের লোকেরা নানাভাবে নির্বাচনের ভিতরে জড়িয়ে যাচ্ছেন। কারণ যখন নির্বাচন শুরু হয় তখন দেখবেন যে আপনার বিভিন্ন জায়গায় প্রার্থীরা আওয়ামী লীগের লোকদেরকে নানা কথা বলে যে তোমাদের মামলা প্রত্যাহার করব বা তোমাদেরকে ক্ষমা করে দিব, এই ধরনের কথা বলে বলে তাদেরকে ইনভলভ করে ফেলবে। আপনার মনে আছে সেপ্টেম্বরের 3 তারিখ জামাতের আমির একটা কথা বলেছিলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আওয়ামী লীগের জন্য। এটা নিয়ে কিন্তু উনি যথেষ্ট, তার দলের মধ্যে উনি যথেষ্ট নিন্দিত হয়েছিলেন। ঠিক আজকে মির্জা ফখরুলও যখন বললেন, এটা কিন্তু তার দলের থেকে এটার নিন্দা তৈরি হয়েছে। কিন্তু ফিল্ড লেভেলে আমরা কি দেখি, ফিল্ড লেভেলে আপনি যদি সার্ভে করতে যান দেখবেন জামাত এবং বিএনপির মধ্যে এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব আছে যে আওয়ামী লীগের ভোটটা কে টানবে। তো এটা আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ তার ফেস সেভিংয়ের জন্য কিছু বিচ্ছিন্ন বোমা টোমা মারা, কিছু গাড়িতে আগুন টাগুন লাগানো কাজটা সে করবে। আওয়ামী লীগ এই কাজটা থেকে সরে আসতে পারলে তাদের জন্য ভালো হইতো। কিন্তু আওয়ামী লীগ যে ধাঁচের দল, প্রতিহিংসা পরায়ণ, প্রতিশোধ পরায়ণ এবং সন্ত্রাসকে আশ্রয় করা দল, আওয়ামী লীগ এটা থেকে খুব সরতে পারবে বলে আমি খুব আশাবাদী না। শেখ হাসিনা যতদিন আছে আওয়ামী লীগের হিংসাত্মক পথ থেকে সরতে পারবে না। আর সবচেয়ে মানে আমি যে অবাক হই যে আওয়ামী লীগের লোকেরা একটা লোকও এটা ভাবছে না যে তাদের নেত্রী তাদেরকে ছেড়ে পালিয়ে গেল, এই নেত্রীকে তো তাদের ডিজন করা দরকার, এই নেত্রীকে তো তাদের সমালোচনা করা দরকার, প্রশ্ন করা দরকার যে আপনি কেমন ধরনের
নেত্রী হলেন, আমাদেরকে এভাবে বিপদে রেখে চলে তারা তো গেলেন। এটার সাথে আত্মীয়-স্বজন মুক্তিযুদ্ধকে এবং মিলাচ্ছে এবং তারা আত্মীয়-স্বজন বলছে শেখ সহ। মুজিবুর রহমান জেলে ছিলেন, তৎকালীন নেতারা সবাই ভারতে ছিলেন, যুদ্ধ পরিচালনা করেছেন, এটি একটি যুদ্ধ, তারা এভাবে প্রচার করতে হ্যাঁ, চাচ্ছে। একটা জিনিস হচ্ছে যে ঠিক আছে, আপনি যদি আপনার উপর মানে পরিস্থিতি খারাপ হয়েছে বলেছিলেন, যেমন ধরেন আমি আপনাকে বলি ৭৫ সালের পরে তখন তো শেখ হাসিনা বাইরে ছিলেন, কিন্তু হয়েছে কি তখন তার প্রতি একটা সিম্প্যাথি ছিল, ঠিক আছে, এবং মানুষ মনে করেছে যে তার পরিবার নির্দোষ ক্ষতিগ্রস্ত হিসাবে, হয়েছে, নির্দোষ এক হিসাবে। ধরনের একটা সিম্প্যাথি ছিল। এখন কি হয়েছে, এখন শেখ হাসিনার প্রতি ঘৃণা তৈরি হয়েছে মানুষের, তার প্রতি মানুষের একটা অশ্রদ্ধা তৈরি হয়েছে। তো এখন আপনি দেখেন যে আপনি যদি সেখানে চুপচাপ থাকতেন তাহলে একটা কথা ছিল যে আপনি তো এমনি পালাই গেছেন, ওই যে চোরের মার বড় গলা বলে না, পালাইয়া গেছো ভাই, তুমি আবার সেখান থেকে বসে কথা বলতেছো, সেখান থেকে বসে তুমি লোকদেরকে হুকুম দিচ্ছ। এই যে আওয়ামী লীগের লোকেরা যারা মিছিল করতেছে প্রতিদিন সে একটা ঝুঁকির মধ্যে দিয়ে মিছিল করে, তার গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকে, তার সে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, কারণ সাধারণ মানুষ কে কোথায় তাকে ধরে পুলিশে দিচ্ছে, ঠিক আছে। এবং দেখেন এটার প্রত্যেকটার জন্য কিন্তু আওয়ামী লীগের দিনকে দিন আওয়ামী লীগের পজিশন নষ্ট হবে। তো এই জায়গাগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে রাজনীতিতে রিকনসিলিয়েশন ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা যদি আওয়ামী লীগ এই পথে হাঁটছে না, এবং না হাঁটার কারণে কিন্তু আমাদের দেশের গণতন্ত্র ক্ষতি হবে। আমি আরেকটা কথা বলি আপনার, খুব ইন্টারেস্টিং। এই যে জামাত বা বিএনপি যারা আওয়ামী লীগকে আশ্বাস দিচ্ছে যে তোমাদের মামলা প্রত্যাহার করব, তোমাদেরকে আমরা সেভ করব, আসলে কিছু করবে না। বরং আপনি দেখবেন আওয়ামী লীগের তো এখন পর্যন্ত মামলা কিছুই হয় নাই, এখন পর্যন্ত হয়েছে শুধু জুলাই আগস্ট নিয়ে। আওয়ামী লীগের 15 বছরের মামলা এখনো বাকি আছে। প্রত্যেকটা ঘটনা, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় আসবে প্রত্যেকটা ঘটনার মামলা হবে। জামাতের লোকদের যে ফাঁসি দিয়েছে, ওদের পরিবার, জামাতের লোক যাদেরকে গুম করেছে, যাদেরকে আহত করেছে, ওই ব্যক্তিকে ছেড়ে দিবে আপনি মনে করেন? প্রত্যেকটা মামলা আসবে। বিএনপির যে লক্ষ লক্ষ লোকদেরকে করা হয়েছে, এটা মির্জা ফখরুল সাহেবের ক্ষমতা নাই এই সমস্ত কিছু থেকে, মামলা থেকে লোকদেরকে বাদ দেওয়া। বরং আওয়ামী লীগ দিনকে দিন এইগুলোর হিসাব নিকাশ তাকে দিতে হবে। এই জন্য আমি সবসময় বলি যে আর কিছু লাগবে না, শুধু তাদের একদম জেনুইন মামলাগুলো যদি করে এবং প্রপারলি যদি করে। দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের রাজনীতিবিদরা এই কাজটা করে না। এবং আপনি দেখবেন যে যারা গুমের শিকার হয়েছিলেন, যেমন সালাউদ্দিন সাহেব, আপনি দেখেন উনি ওনার গুমের মামলাটা করেছেন অনেক পরে, তাও প্রেসে আলোচনা আসার পরে। ফরহাদ মাজার সাহেব এখনো ওনার গুমের মামলাটা করেন নাই, ওনাকে গ্রেফতারের মামলাটা করেন নাই। ইভেন আপনি বহু রাজনীতিবিদদের দেখবেন, জামাতেরও আপনি দেখবেন যে জামাতের লোকেরাও এখনো তাদের অনেক তাদের হত্যা মামলাগুলো করেন, তাদের অনেকগুলো মামলা তারা এখনো করেন নাই। তো এগুলো দিনকে দিন এগুলো করবেন। মঞ্জু ভাই অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সময় একদম শেষ। আজাদ ভাই আপনি 2 মিনিটের মধ্যে একটু শেষ করবেন যে দুজনের বক্তব্য শুনে আপনার কি মনে হলো, আপনাকে দিয়ে শেষ করতে চাই। যে নির্বাচন নিয়ে কিংবা আওয়ামী লীগের ফেরার নিয়ে কিংবা আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার মতো সক্ষমতা নিয়ে আপনার ধারণা কি? ধারণা একটাই, অভ্যুত্থানের শক্তি। এখন ক্ষমতায় কে কত শক্তি অর্জন করবে সেই প্রতিযোগিতায় আছে। কিন্তু ফ্যাসিস্ট যদি আসে সব এক হবে, আপনি দেখেন সব একসাথে প্রতিহত করবে। ফখরুল সাহেব তো তা বললেন না। হ্যাঁ, এটা ফখরুল ভাই কইছে হয়তো স্লিপ অফ টাংও হইতে পারে, যে কোনোভাবেই হইতে পারে। আপনি তো যাইবেন, আমি তো যেভাবে টকশো 5 তারিখ পর্যন্ত করছি আমি তো করব, মঞ্জু ভাই যাবে, এরা যাবে তো, সবাই যাবে তো। আপনি আপনার কথা বললেন, যাবে। দ্বিতীয়টা হচ্ছে, আমি যেদিন শেখ হাসিনা 3টি পত্রিকায় আপনার সাক্ষাৎকার দিল, সেটার একটা শব্দ ছিল যে আমরা নির্বাচন বর্জন করব। আমি কিন্তু সেই দিন আমার দেশের বাড়িতে টেলিফোন করছিলাম যে শেখ হাসিনা যে এটি দিল, আসলে নির্বাচন আওয়ামী লীগের রেখে ভোট কেন্দ্রে যাবে না। তখন উত্তর দিছে যে উনি তো সব যারা টাকা পয়সা কামাইছে সব কিছু নিয়ে তার পরিবার নিয়ে বিদেশ চলে গেছে, আমাদের তো যান বাঁচাইতে হবে, আমাদের ভোট দিতে গেলে ভোট কারে দিয়ে সেটা ভিন্ন কথা, ভোট কেন্দ্রে তো যাইতে হবে, নাহলে থাকতেই পারবো না, তো আমাদের তো বাঁচতে হবে। এটা যেটা বলা হচ্ছে সেটা ঠিক না। জটিকার সফর নানক সাহেব ফেসবুকে এটা দিছে, জটিকার সফর এটা তো হবেই। আমি ধরেন আমি আপনার এখানে গ্যারেজে আগুন দিতে পারি না, ঠুস করে এসে একটা ম্যাচ কাটিয়ে দেন, এটাও হতে পারে। এটা বড় ধরনের কিছু না, সরকারও এটার প্রস্তুতি নিছে। আমার মনে হয় বড় ধরনের কিছু হলে অভ্যুত্থান। ধন্যবাদ আজিজ ভাই।